70% প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না এই রাজ্যে। খবরটা কি আপনারা জানতেন? হ্যাঁ, 70% প্রভিডেন্ট ফান্ড এই রাজ্যে, প্রভিডেন্ট ফান্ডে যেটা মাস মাইনে মানুষের মাইনে থেকে টাকাটা কেটে রাখা হয়, সে টাকাটা তো হিসেব মতো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও তার 10টা আঞ্চলিক অফিস আছে, সেই আঞ্চলিক অফিসগুলোতে জমা পড়ার কথা। 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 31শে মার্চ যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে 70% প্রভিডেন্ট ফান্ড জমাই পড়ছে না। যেসব রেজিস্টার্ড সংস্থা আছে তাদেরই তো জমা করার কথা, কিন্তু তারা জমাই করছে না। কোনো হুঁশ আছে বলুন তো? কোনো হুঁশ আছে এ রাজ্যের সরকার, যারা মানুষের ভালো মন্দের বিচার ব্যবস্থা করবেন, দেখভাল করবেন, তারা কখনো ভেবে দেখেছেন যে একটা রাজ্যে যেখানে প্রায় 99 লক্ষ কর্মীর প্রভিডেন্ট ফান্ডের মাস মাইনে থেকে যে টাকা কাটা, সেই টাকাটা জমা পড়ছে না? সরকারের, পুলিশের, প্রশাসনের কোনো হুঁশ আছে? কেউ পর্যবেক্ষণ করে দেখেছেন শেষ পর্যন্ত এই কর্মীটা, ধরুন কোনো সংস্থা গুটিয়ে গেল, তার প্রভিডেন্ট ফান্ড জমাই পড়ল না, তারপর সেই মানুষটার পরবর্তী জীবনে যে বকেয়া প্রভিডেন্ট ফান্ড সে কোথা থেকে পাবে? একটা সরকারের তো দেখভালের মধ্যে এটাও পড়ে নাকি? সেটা পড়ে না। হ্যাঁ, আমি এ রাজ্যের কথা বলছি, সারা ভারতবর্ষের কথা বলছি না, এই রাজ্যের কথা বলছি। এ রাজ্যে টোটাল রেজিস্টার্ড সংস্থা কতগুলো আছে জানেন? যেগুলো রেজিস্টার্ড সংস্থা, সেই সংস্থা হচ্ছে 1,46,000 রেজিস্টার্ড সংস্থা। এখন যে কোনো সংস্থা থাকলেই তারা প্রভিডেন্ট ফান্ডের আওতায় সবাই আসে না। একটা নির্দিষ্ট মাস মাইনে পেলে তার প্রভিডেন্ট ফান্ড তার থেকে কাটা হয়। ধরুন 700 টাকা কোনো কর্মীর থেকে প্রভিডেন্ট ফান্ড যদি কাটা হয়, তাহলে যে কোম্পানি আছে সেই কোম্পানি বাকি 700 টাকা দেয়, দিয়ে 1400 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা পড়ার কথা। এটাই তো খুব সহজ সরল হিসেব। এর মধ্যেও আলাদা জটিলতা আছে, কিন্তু আমি যেটা বেসিক সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি যে একজন মানুষের মাইনে থেকে যেমন প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, তেমনি সেই মানুষটাকে কোম্পানিও কিন্তু আরও টাকা দেয়। অর্থাৎ ইকুয়াল ব্যালেন্স করে শেষ পর্যন্ত সেটা প্রভিডেন্ট ফান্ডে জমা পড়ে, এবং যখন মানুষটি রিটায়ার করেন, অবসর গ্রহণ করেন, তখন শেষ পর্যন্ত সেই মানুষটা সর্বমোট টাকাটা প্রভিডেন্ট ফান্ডের জমা হওয়া, সেটা রিটায়ার্ড জীবনের একটা নিশ্চয়তা। সেইটা নিয়ে তারপর পরবর্তী জীবনে তিনি প্রোগ্রাম করেন, প্ল্যানিং করেন, বা তিনি কোনো জায়গায় সঞ্চয় করেন, বা তিনি জীবনের সেটা বাকি জীবনটা কাটানোর জন্য খরচ করেন। আজকের এই প্রতিবেদনে আমি এই সাবজেক্টটাই তুলে ধরছি যে এ রাজ্যে এরকম রেজিস্টার্ড সংস্থা আছে 1,46,000, যারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে রেজিস্ট্রেশন করানো আছে। কিন্তু সবাই কি পেনশনের আওতায়, প্রভিডেন্ট ফান্ডের আওতায় না? সবাই প্রভিডেন্ট ফান্ডের আওতায় নেই। প্রভিডেন্ট ফান্ডের আওতার সংস্থা হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের আওতায় মানুষ হচ্ছেন 1,39,000, 1,39,00,000, মাফ করবেন, 1,39,00,000। আর রেজিস্টার্ড সংস্থা হচ্ছে 1,46,000। তার থেকে চাকরি করছেন যারা, যতজন কর্মচারী, সেই কর্মচারীদের রেজিস্টার্ড সংখ্যাটা হচ্ছে 1,39,00,000। অর্থাৎ 1,39,00,000 প্রভিডেন্ট ফান্ড জমা পড়ার কথা। কিন্তু বাস্তবে কতজনে জমা পড়েছে জানেন? যদি 31শে মার্চ পর্যন্ত এই যে 1,46,000 রেজিস্টার্ড সংস্থার কথা বলছি, তার মধ্যে 55,000 সংস্থা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা জমা করেছে। অর্থাৎ যে কর্মচারীর কাছ থেকে সে টাকাটা তুলছেন, আর ইকুয়াল ব্যালেন্স কর্মচারীর জন্য যে টাকাটা কোম্পানি দিচ্ছে, এই সর্বমোট টাকাটা যখন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে জমা পড়ে, তখন সেইটাতে আলটিমেটলি ধীরে ধীরে একজন কর্মীর ভবিষ্যৎটা সুনিশ্চিত হয়। তো সেইখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত রেজিস্টার্ড সংস্থা এই পশ্চিমবঙ্গে 55,000 সংস্থা তার জমা দিয়েছে এই প্রভিডেন্ট ফান্ড। তাহলে বাকি কি রইল? বাকি রইল যে 1,39,00,000, যারা 1,39,00,000 যে সংস্থা, মানে সংখ্যাটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে রেজিস্টার্ড সংস্থার রেজিস্ট্রিকৃত সংখ্যা, তার মধ্যে থেকে প্রভিডেন্ট ফান্ড জমা পড়েছে 39,52,000। 39,52,000 প্রভিডেন্ট ফান্ড জমা পড়েছে, অথচ জমা পড়ার কথা রেজিস্ট্রেশন অনুযায়ী 1,39,00,000। 1,39,00,000 মানুষের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা জমা পড়ার কথা, সেখানে জমা পড়ছে 39,52,000। তাহলে বাকি টাকা
বাকি টাকা জমাই পড়ছে না। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের 31 মার্চের হিসেবটা আপনাদের কাছে বলছি, এবং সেই হিসেব মতো 39,52,000 যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়ে থাকে, তাহলে আওতার বাইরে কতজন থাকলো? যে রেজিস্টার্ড সংখ্যা, যে রেজিস্টার্ড মানুষ রয়েছে, যে মানুষের প্রভিডেন্ট ফান্ড পাওয়ার কথা, সেইখানে তাহলে বাকি কত থাকছে আমি হিসেব করে দেখলাম, 99,48,000 99,48,000 মানুষের প্রভিডেন্ট ফান্ড 2024-25 জমাই পড়েনি। খবরটা কি জানতেন? এই খবরটা নিয়ে কোনো উদ্বেগ নেই কারণ, নেই উৎকণ্ঠা নেই কারণ না। আমি বলছি একটা সরকার, একটা রাজ্য তখনই এগোয় যখন তার কর্মীরা ভালো থাকেন। এ রাজ্যে তো একই সরকারি কর্মচারী নেই, সমস্ত সরকারি পদ উপলুপ্ত, প্রায় 6 লাখের ওপর সরকারি পদে কোনো রিক্রুটমেন্ট নেই। স্কুলে 3.25 লক্ষ স্কুল শিক্ষক রিক্রুটমেন্ট নেই, 1.5 লাখের ওপর পুলিশ রিক্রুটমেন্ট নেই। পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আন্ডারটেকিং সরকারি অফিসগুলোতে সব কন্ট্রাকচুয়াল 6,000, 7,000, 8,000, 10,000, 12,000 টাকার লোক দিয়ে কোনো রকমের ঠেকো দিয়ে সরকার চালানো হচ্ছে। সেইখানে প্রাইভেট সেক্টরেও যদি আজকে রেজিস্টার্ড 1,39,00,000 মধ্যে পেনশন জমা পড়ে 39,52,000, তাহলে বাকি থেকে যায় 99,48,000। ধরুন কোনো দিন কোম্পানিটা উঠে গেল, বন্ধ হয়ে গেল, ক্লোজার ডিক্লেয়ার করলো, এই কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের অবস্থার কী হবে বাবুন? তো প্রভিডেন্ট ফান্ড জমাই পড়েনি, তো ইপিএফওতে আবেদন করলে তো তিনি পেনশনটা, তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পাবেনই না। কেউ ভেবে দেখেছেন কখনো? জানেন, তথাকথিত বড় মিডিয়া এইগুলো নিয়ে কোনো আলোচনা করে, চর্চা করে? কেন করে না? কিসের জন্য করে না জানি না। একটা সরকার এগিয়ে বাংলার গল্প শুনি না আমরা? আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন না, বিভিন্ন শিল্প সম্মেলনে বলা হয় যে এ রাজ্যে নাকি 90 লক্ষ সংস্থা আছে, 90 লক্ষ সংস্থা আছে। এ রাজ্যে শিল্প সম্মেলন কিছু হলেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ রেজিস্ট্রিকৃত সংস্থা হচ্ছে 90 লক্ষ। এখানে কি শুনছি? এখানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে রেজিস্ট্রিকৃত সংস্থার সংখ্যা হচ্ছে 1,46,000। তাহলে 90 লক্ষ, আমি ধরে নিচ্ছি প্রভিডেন্ট ফান্ডের বাইরে প্রচুর সংস্থা আছে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু 1,46,000 রেজিস্ট্রিকৃত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনটা লাফিয়ে 90 লক্ষ হতে পারে? হওয়া সম্ভব? আমি প্রশ্নটা রাখছি আপনাদের, এই প্রশ্নটা আপনাদের সামনে করছি এই কারণে, এটা বাংলার মানুষের জানা দরকার। প্রত্যেকটা মানুষ যারা প্রতিদিন দিন আনি দিন খান, যারা ছোট ছোট সরকারি অফিসগুলোতে, বেসরকারি অফিসগুলোতে চাকরি করেন, তাদের মালিক যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের টাকাটাই জমা করছে না, তারা নয় না জানতে পারেন, কিন্তু সরকারের তো এর মনিটরিং সেল থাকা দরকার। কি করছে সরকার? নবান্নের সরকার ঘুমিয়ে আছে? আসলে এটা ঘুমন্ত সরকার না, একটা চোর সরকার রাজ্যে থাকলে যা হয় তার রেজাল্ট কিন্তু আলটিমেটলি বেসরকারি সংস্থাগুলোর ওপর কীভাবে পড়ছে, এটা তার একটা উদাহরণ মাত্র।